বাংলা নববর্ষকে বরণ করে নিতে ব্যাপক প্রস্তুতি। মঙ্গল শোভাযাত্রার আয়োজনের পাশাপাশি চলছে বৈশাখী কেনাকাটা। রাজধানীর পাইকারি বাজারে কয়েক দফা বেড়েছে লবণের দাম। চালের দর স্থিতিশীল থাকলেও কমতির দিকে আদা, রসুন ও পেঁয়াজের বাজার। এবং আবহাওয়া অনুকূলে থাকায় নড়াইলে বোরোর বাম্পার ফলন। বাজারে ধানের দাম কম হয় লাভ নিয়ে শঙ্কায় কৃষক। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরে অর্থবাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময় বাণিজ্যে। আর আপনাদের সঙ্গে আছি আমি ইমতিয়াজ আহমেদ। বাংলার নতুন বছর 1423 শুরু হতে বাকি আর মাত্র 4 দিন। বর্ষবরণের কেনাকাটায় ব্যস্ত সময় কাটছে নগরবাসীর। পরিবার পরিজন সহ নানা রঙের নতুন পোশাকে নিজেকে সাজাতে ভিড় করছেন বিপণী বিতানগুলোতে। বিস্তারিত জানাচ্ছেন মুস্তফা মাহবুব। ধর্ম বর্ণের ভেদাভেদ ভুলে বৈশাখের প্রথম দিনে এদেশের মানুষের সবচেয়ে বড় পরিচয় যেন হয়ে ওঠে আমরা বাঙালি। উৎসবের দিনটিকে রঙিন করে রাখতেই নগরীর মানুষেরা এখন ভিড় করছেন পোশাকের দোকানে। লাল, সাদা, নীল সহ বাহারি রঙে নিজেকে সাজাতে খুঁজে ফিরছেন পছন্দের সেই পোশাকটি। বৈশাখের রংটাকে প্রাধান্য দিচ্ছি, যেখানে লাল সাদার কম্বিনেশন থাকবে। আমার মনে হচ্ছে খুব ভালোই হবে। সাদা রেডের মধ্যে নিয়েছি, তারপর আরেকটা নিয়েছি অরেঞ্জের মধ্যে। কাপল ড্রেস খুঁজছিলাম যে কাপল ড্রেসগুলো পাওয়া যায় কিনা, সিমিলার কালার, যে হাজব্যান্ড ওয়াইফ সেম ড্রেস টাইপের। নববর্ষের উৎসবকে ঘিরে দোকানীদের প্রস্তুতিরও কমতি নেই। জমকালো পাঞ্জাবি, দৃষ্টিনন্দন শাড়ি আর জামায় এবারেও তারা ফুটিয়ে তুলেছেন বাঙালিয়ানাকেই। এবারকার বৈশাখ আসলে একটু ডিফারেন্ট আর কি, যে মানে কাস্টমাররা চাচ্ছে একটু নিত্য নতুন জিনিস। রেড এন্ড হোয়াইট এটা ম্যাটার করে না আমাদের জন্য, কালারফুল যেটা আমাদেরকে সুন্দর লাগবে, মানে শাড়িটা পরলে যাতে সুন্দর লাগে এটাই হচ্ছে ম্যাটার করে। কটন কাপড় আর হচ্ছে যে বৈশাখে এখন যে কোনো ব্রাইট কালারটা বেশি চলছে। বাঙালি ঐতিহ্যের ধারক পহেলা বৈশাখের উৎসবে ক্রেতারাও পোশাক কেনার ক্ষেত্রে প্রাধান্য দিচ্ছেন দেশীয় পোশাককেই। আর তাই এই উৎসবকে কেন্দ্র করে দেশীয় ফ্যাশন হাউসগুলোর ব্যস্ততাও একটু বেশি। দেশীয় পণ্য উৎসাহিত হচ্ছে, দেশীয় ব্যবসায়ীরা উৎসাহিত হচ্ছে। কম্বাইন্ডের উপরে কাজটা করা হয়েছে, দেখা যাচ্ছে যে কম্বাইন্ডের উপরে মানুষের সিম্পলের ভিতরে। এখন বৈশাখ শুধু সাদা লাল না, বৈশাখ এখন আপনার কালারফুল হয়ে গেছে। যত বেশি মাল্টি কালার থাকবে তত বেশি বৈশাখ। বাহারি পোশাকের সঙ্গে মিলে এবারও নানা রকমের দেশীয় গহনাও কিনতে দেখা গেল ক্রেতাদের। মুস্তফা মাহবুব, সময় সংবাদ, ঢাকা। বাংলা নববর্ষের উৎসবকে সামনে রেখে রাজধানীতে জমে উঠেছে কেনাকাটা। এই মুহূর্তে শাহবাগের আজিজ সুপার মার্কেটে আছেন সহকর্মী হাজেরা শিউলি। কেনাকাটার খবর জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। শিউলি, ইমতিয়াজ, আপনি জানেন যে আর মাত্র 4টি দিন পরেই পয়লা বৈশাখ, বাঙালি সবচেয়ে সার্বজনীন এবং সবচেয়ে বড় উৎসব। এবং এই উৎসবের রঙে বর্ণিল হতে নগর জুড়ে যেমন চলছে নানা আয়োজন, নানা ধরনের প্রস্তুতি, তেমনি ক্রেতারাও নতুন সাজে নিজেদেরকে সাজাতে নগরবাসী এখন বিপণী বিতানগুলোতে ভিড় করছে। এবং আজকে সরকারি ছুটির দিন, শনিবার, তবে সকাল থেকে কিছু কিছু ক্রেতা তাদের বৈশাখের কেনাকাটা করতে বিপণী বিতানগুলোতে ভিড় করছেন। আমরা দেখতে পাচ্ছি যে ইতিমধ্যে বিপণী বিতানগুলো ব্যাপক প্রস্তুতি নিয়েছে। এবং আপনারা জানেন যে এই বৈশাখে হচ্ছে সবচেয়ে রঙের উৎসব এবং সাদা, কালো, লাল সাদা ছাড়া নানা বর্ণের পোশাক বিপণী বিতানগুলোতে ক্রেতাদের চাহিদা অনুযায়ী আনা হয়েছে। এবং এই মুহূর্তে আমি আছি আজিজ সুপার মার্কেটে এবং এখানে মধ্যবিত্ত, উচ্চবিত্ত থেকে শুরু করে নিম্নবিত্ত সব শ্রেণীর ক্রেতাদের কথা মাথায় রেখেই বুটিক হাউসগুলো বিভিন্ন ধরনের পোশাক এনেছেন, যেমন পাঞ্জাবি, শাড়ি, ফতুয়া, লেঙ্গিস সহ সব ধরনের টপস সহ সব ধরনের পোশাকই কিন্তু তারা এখানে এনেছেন। এবং এই ক্ষেত্রে কিন্তু ক্রেতাদের সামর্থ্যের কথাও তারা বিবেচনা করেছেন। বিশেষ করে বুটিক হাউসগুলোতে হাতের কাজের এবং সুতির কাপড়ের ডিজাইনগুলোই বেশি আনা হয়েছে। এবং আমরা কথা বলেছি বিক্রেতাদের সাথে, তারা যেটা জানিয়েছেন যে
গতকাল শুক্রবারই বেশি বৈশাখের বেশি ভিড় ছিল, তবে আজ যেহেতু শনিবার তারা আশা করছেন যে বিকেল থেকেই ক্রেতারা আবার ভিড় করবেন বৈশাখের কেনাকাটা করতে, যেহেতু আর মাত্র 4টি দিন বাকি আছে। এবং এখানে টপস গুলো বিক্রি করা হচ্ছে প্রায় 350 থেকে 1000-এর মধ্যে। এছাড়া শাড়ির মধ্যে সুতি শাড়ি এবং টাঙ্গাইলের শাড়ির বেশি প্রাধান্য দেখা যাচ্ছে, এবং সব জায়গায় বিভিন্ন কালারফুল বনিল, লাল, নীল, হলুদ, কমলা সহ নানা রঙের প্রাধান্য দেওয়া হয়েছে, এবং সুতির কাপড়গুলোকেই বেশি প্রাধান্য দেওয়া হয়েছে। এবং ছেলেদের পাঞ্জাবির ক্ষেত্রেও আমরা দেখতে পেয়েছি যে ব্যান্ড কলারের পাঞ্জাবি এবং পাঞ্জাবিগুলোই বেশি এনেছেন এবার বিক্রেতারা। এবং আমরা এখন একজন দেশিয়া হাউসে আছি এবং সেখানকার একজন বিক্রয়কর্মীর সাথে কথা বলবো। একটু জানাবেন যে বৈশাখের আপনাদের বিক্রি কিনি কেমন হচ্ছে এবং কি ধরনের পোশাক আপনারা এবার ক্রেতাদের জন্য এনেছেন? আমাদের বিক্রি খুব ভালো হচ্ছে, আর আমরা নানান ধরনের পোশাক আনি। তো আমাদের টপস আছে, শাড়ি আছে, 3 পিস আছে, তো সবকিছু মিলে আমাদের ভালোই প্রোডাকশন। এবার বৈশাখের বৈচিত্র্য বা নতুন ট্রেন্ড যেগুলো ক্রেতারা বেশি কিনছেন, কি ধরনের পোশাক? লং টপস, কোটি সহ ড্রেস, ওই রকম আমাদের বেশি চলছে। যেরকম মানে হাতের কাজটা একটু বেশি বা ব্লক, এরকম ডিজাইনগুলো বেশি চলছে। সেক্ষেত্রে কত মানে সর্বনিম্ন এবং সর্বোচ্চ দামটা কেমন রাখা হয়েছে? সব শ্রেণীর ক্রেতা কিনতে পারছেন? আমাদের হ্যাঁ, সব শ্রেণীর মানুষই কিনতে পারছে, কারণ আমাদের 850 থেকে 1350-এর মধ্যে টপসগুলো, আর 3 পিস 1550 থেকে শুরু করে আমাদের 2200 পর্যন্ত, 2200-2300-এর মধ্যে এরকম। আর শাড়ি হচ্ছে 850 থেকে 2200 পর্যন্ত আমাদের শাড়ি। আপনারা শুনতে পেলেন যে ক্রেতাদের চাহিদা বিবেচনায় তারা 850 থেকে শুরু করে 2000-এর মধ্যে বিভিন্ন ধরনের পোশাক তারা এনেছেন, এবং সেক্ষেত্রে হাতের কাজের প্রতি বেশি প্রাধান্য দেওয়া হয়েছে, এবং সবখানে কিন্তু নানা রঙের ছড়াছড়ি তারা রেখেছেন, এবং আশা করছেন যে আগামী 3 দিনে শেষ মুহূর্তে সবচেয়ে বেশি বেচা কেনা হবে, এবং নগরবাসী তাদের উৎসবকে বর্ণিল করতে সবাই তাদের নিজস্ব সামর্থ্য অনুযায়ী কেনাকাটা করবেন। তো এখন পর্যন্ত যদিও ভিড় কম, তবে বিকেলের দিকে বেশি ভিড় হবে বলে বিক্রেতারা আশা করছেন। তো এই ছিল আমার কাছে ইমতিয়াজ বৈশাখের কেনাকাটার এখনকার মতো সর্বশেষ তথ্য। দর্শক, বাংলা বর্ষবরণের 4 দিন বাকি থাকায় রাজধানীতে জমে উঠছে কেনাকাটা, আর সেই খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী হাজেরা শুলি। বাংলা নববর্ষকে বরণ করতে বরিশালে চলছে ব্যাপক প্রস্তুতি। পয়লা বৈশাখের মঙ্গল শোভাযাত্রার আয়োজন নিয়ে ব্যস্ত চারুকলা ও উদীচী শিল্পীরা, আর বৈশাখী কেনাকাটায় জমজমাট নগরী মার্কেটগুলো। ব্যবসায়ীরা বলছেন নববর্ষ উপলক্ষে তাদের বিক্রি ভালো। মাহমুদুর নবীর তোলা ছবিতে আরো জানাচ্ছেন ফিরদাউস সোহাগ। পহেলা বৈশাখ বাঙালির প্রাণের উৎসব, তাই সবাই ব্যস্ত, কেউ রং তুলি নিয়ে, আবার কেউ মুখোশ তৈরিতে। বাংলা নতুন বছরকে বরণ করতে প্রতি বছরের মতো এবারও বরিশালে মঙ্গল শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে বাঙালির ঐতিহ্য হাতি, ঘোড়া, ময়ূর, কুমির, পাখা, ঘুড়ি ইত্যাদি বানাতে ব্যস্ত চারুকলা উদীচী শিল্পীরা। এছাড়া কাগজ দিয়ে তৈরি করা হচ্ছে নানা রকম মুখোশ। পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে কাজ করছি। প্রতি বছর আমরা বর্ষ বরণের প্রস্তুতি নিই, এবারও নিচ্ছি। প্রতি বছর বাংলা নববর্ষে আমরা অনেক আনন্দ করি, এবারও করব। এবার মঙ্গল শোভাযাত্রা অনেক রঙের বৈচিত্র্য থাকবে। আমরা রাখি ও ঢাক উৎসব করব, এর জন্য প্রস্তুতি নিচ্ছি। এবছর সরকার নববর্ষ উপলক্ষে উৎসব ভাতা প্রদান করায় বেচাকেনা ভালো বলে জানালেন ব্যবসায়ীরা। পয়লা বৈশাখ উপলক্ষে শাড়ি এবং 3 পিসের অনেক কালেকশন আমাদের, এবং বেচা বিক্রিও ভালো। সরকারি বেসরকারি সবার জন্য উৎসব বোনাসের ব্যবস্থা করেছে, এর জন্য আমাদের বেচাকেনা খুব ভালো। পহেলা বৈশাখের অনুষ্ঠানে নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন আয়োজকরা। অবশ্য পুলিশ বলছে নেওয়া হয়েছে যথাযথ নিরাপত্তা ব্যবস্থা। বরিশালবাসী সব আয়োজনে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। আমরা চাই যথাযথ নিরাপত্তা, তবে নিরাপত্তার নামে যেন বাড়াবাড়ি না হয় সেদিকটাও লক্ষ্য রাখার জন্য অনুরোধ করছি। উৎসব সুন্দর ও সুষ্ঠু করতে পোশাকধারী পুলিশের পাশাপাশি বিপুল সংখ্যক সাদা পোশাকে পুলিশ নিয়োজিত থাকবে। মঙ্গল শোভাযাত্রা এবং অনুষ্ঠানস্থল ছাড়াও নগরীর বিভিন্ন স্থানে পুলিশ মোতায়েন থাকবে। নিরাপত্তা সুষ্ঠু করতে নগরবাসীরও সহযোগিতা প্রয়োজন। উদীচী ও বরিশাল নাটক যৌথভাবে বড় পরিসরে বিএম স্কুল মাঠে 3 দিনব্যাপী বৈশাখী মেলার আয়োজন করে। এছাড়া আরও 3টি স্থানে পৃথক আয়োজনে মেলা অনুষ্ঠিত হয়। আর ভোরে রাখি উৎসব, মঙ্গল শোভাযাত্রার আয়োজন করা হয়। ফিরদাউস সোহাগ, সময় সংবাদ, বরিশাল।
রাজধানীর পাইকারি বাজারে গেল সপ্তাহে হঠাৎ করেই কয়েক দফা বেড়েছে লবণের দাম। তবে স্থিতিশীল রয়েছে চাল সহ প্রায় সব ধরনের নিত্যপণ্যের দর। আর গেল সপ্তাহের তুলনায় অনেকটাই কমতির দিকে আদা, রসুন, পেঁয়াজ ও আলুর দাম। তবে তুলনামূলক বিক্রি অনেকটা কম বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। রাজধানীর মোহাম্মদপুর পাইকারি কৃষি মার্কেট ঘুরে বিস্তারিত জানাচ্ছেন কামরুল হাসান সবুজ। রাজধানীর অন্যতম বড় এই পাইকারি বাজারে সরবরাহের কোনো ঘাটতি নেই আদা, রসুন, পেঁয়াজের, তাই দামও কমতির দিকে। বিক্রেতারা জানালেন, গেল সপ্তাহের তুলনায় চায়না আদা কেজিতে 5 থেকে 6 টাকা কমে বিক্রি হচ্ছে 35 থেকে 36 টাকায়। দেশি পেঁয়াজ 27 থেকে 28 টাকায়, আর ভারতীয় পেঁয়াজের দাম কমেছে কেজিতে 4 টাকা পর্যন্ত, বিক্রি হচ্ছে 19 থেকে 20 টাকায়। রসুন, পেঁয়াজ গেছে সপ্তাহে বাজার কম, চায়না রসুনের বাজার কমছে। যে রসুন আমরা 60 টাকা বেশি, এই রসুন আজকে 50 থেকে 52 টাকা। আলুর বাজার ছিল 15-16, আজকে আছে 14-15। সব বাজার কমছে, বেচা কিনা একটু কম। এদিকে ডাল তেলের দাম স্থিতিশীল থাকলেও সরবরাহ ঘাটতির অজুহাতে গত সপ্তাহে 3 দফা বেড়েছে লবণের দাম। তবে কিছুটা কমেছে চিনির দাম। দেশি মুসুরি আমরা বিক্রি করতেছি 115 টাকা থেকে শুরু করে প্রায় 132 টাকা। গত 3 দিন যাবত চিনির দাম বস্তা প্রতি 25 টাকা কমছে। লবণের বাজারটা হঠাৎ করে 3 বার বাড়ছে। পরশুদিনও এই লবণটা ছিল 490 টাকা, গতকালকে সেটা রেট দিয়েছে 560 টাকা 25 কেজি, মানে পার কেজিতে তো 2 টাকা বাড়লো। তুলনামূলক বেচাবিক্রি খুবই কম। অন্যদিকে কয়েক সপ্তাহ ধরেই স্থিতিশীল রাজধানীর চালের বাজার। মাসখানেকের মধ্যে নতুন চালের মৌসুম শুরু হবে, তাই দাম বাড়ার সম্ভাবনাও নেই বলে জানালেন ব্যবসায়ীরা। বর্তমানে ভালো মিনিকেট চলছে 40 থেকে 46 টাকা, আর ভালো আড়াই চাল চলছে 30 থেকে 34 টাকা। 20-25 দিন পরে আপনার ইরি মৌসুম শুরু হতে যাচ্ছে, তো তখন আরো আমদানি হয়, বাজার হয়তো আরো একটু কমতে পারে, বাড়ার তো কোনো সুযোগ এখন নেই। মশলার বাজারে এক সপ্তাহের ব্যবধানে জিরার দাম কেজিতে 20 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 330 থেকে 360 টাকায়। তবে স্থিতিশীল রয়েছে এলাচ, লবঙ্গ, দারুচিনি, গোলমরিচ সহ সব ধরনের মশলার দাম। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। দর্শক, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে এক ইন্টার্ন চিকিৎসককে লাঞ্ছনার প্রতিবাদে অনির্দিষ্টকালে ধর্মঘট চলছে। এই মুহূর্তে সেখানে আছেন আমাদের রিপোর্টার মানিক সরকার। সেখানকার অবস্থা জানতে সরাসরি চলে যাচ্ছে তার কাছে। ইমতিয়াজ, আপনি জানেন যে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের এই যে ইন্টার্ন চিকিৎসকরা আজকে প্রচণ্ড রোদ উপেক্ষা করে তারা তাদের নির্দিষ্ট কয়েকটি দাবি নিয়ে সকাল প্রায় 10টা 9:30 থেকে তারা এখানে ধর্মঘট শুরু করছে। তো একটি বিষয় আপনাকে বলে রাখি যে গত বৃহস্পতিবার রাতে ডাক্তার সুমন নামে একজন ইন্টার্নি চিকিৎসক, তিনি তার ডিউটি শেষ করে যখন হোস্টেলের দিকে যাচ্ছিলেন, তখন ক্যাম্পাসের ভেতরে কতিপয় ছিনতাইকারী তাকে উপর্যুপরি ছুরিকাঘাত করে তার মোবাইল ফোন এবং প্রায় 5,000 টাকা ছিনিয়ে নিয়ে যায়। এরই প্রতিবাদে তারা গতকালকে একটি সভা করে সিদ্ধান্ত নিয়েছে যে আজকে থেকে তারা এই মানববন্ধন এবং ধর্মঘটে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এরই আলোকে আজ সকাল থেকে তারা বিপুল সংখ্যক ইন্টার্ন চিকিৎসকরা এখানে মাথায় প্রতীকী ব্যান্ডেজ বেঁধে তারা এখানে মানববন্ধন করছে। তারা জানিয়েছে যে তাদের মূল দাবি হচ্ছে ক্যাম্পাসে তাদেরকে নিরাপত্তা দিতে হবে, একই সঙ্গে এখানে একটি স্থায়ী পুলিশ ফাঁড়ি স্থাপন করতে হবে। আরেকটি বিষয় আপনাকে বলে রাখি, এই মেডিকেল কলেজ হাসপাতালে অতীতেও আমরা দেখেছি যে বেশ কিছু ইন্টার্ন চিকিৎসককে বহিরাগত সন্ত্রাসী কিংবা ছিনতাইকারীর দ্বারা রোষানলের শিকার হতে হয়েছে। তারা অনেকেই আহত হয়েছে। তাদের অনেকেই দীর্ঘদিন থেকে দাবি জানিয়ে আসছে এখানে একটি স্থায়ী পুলিশ কেন্দ্র স্থাপন। কিন্তু ওই যখন একটা ঘটনা ঘটে, পরবর্তীতে দেখা যায় যে একটা আশ্বাসের প্রেক্ষিতে তারা তাদের কর্মসূচি প্রত্যাহার করতে বাধ্য হন, কিন্তু পরে যা সেই একই অবস্থায় রূপ দেয়। সকালে আমি এখানে আসার পর হাসপাতালের যিনি পরিচালক আছেন ডক্টর বরকতুল্লাহ সাহেব, তার সাথে কথা বলেছি। তিনি বলছেন যেহেতু তারা অবিরাম কর্মবিরতি ডাকছে, তো এই অবস্থা তো চলতে দেওয়া যায় না। তারা যে তারা এইসব নিয়ে একটি তাদের সাথে কথা বলে একটি সিদ্ধান্ত নেবেন। আর এছাড়া আরেকটি বিষয় আপনাকে বলে রাখি, চিকিৎসক মূলত সার্বক্ষণিক, এই ইন্টার্ন চিকিৎসকরা কিন্তু মূলত সার্বক্ষণিক হাসপাতালে রোগীদের চিকিৎসক সেবা দিয়ে থাকে। তারা বলছেন যে আমরা প্রতিনিয়ত হাসপাতালের রোগীদের চিকিৎসা সেবা দিয়ে থাকি, আজকে আমরাই সেবা থেকে বঞ্চিত হচ্ছি, নির্যাতন নিপীড়নের শিকার হতে হচ্ছে। তো কাজেই আমাদের দাবি হচ্ছে আমাদের অবশ্যই নিরাপত্তা দিতে হবে, তাহলে আমরা হয়তো জনগণের সেবা দিতে পারবো। তো এই ছিল ইমতিয়াজ মোটামুটি আমার কাছে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের সর্বশেষ খবর। ইমতিয়াজ। দর্শক, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে এক ইন্টার্ন চিকিৎসককে লাঞ্ছনার প্রতিবাদে অনির্দিষ্টকালে ধর্মঘট চলছে, আর সেখানকার খবরাখবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মানিক সরকার। চাঁদপুরে যাত্রীবাহী লঞ্চ থেকে 1800 কেজি জাটকা জব্দ করেছে কোস্টগার্ড।
গতকাল মেঘনা নদীর মোহনায় এমবি ফারহান 3 লঞ্চ থেকে এসব জাটকা জব্দ করা হয়। কোস্টগার্ড জানায় নোয়াখালী থেকে হাতিয়াগামী লঞ্চটি মেঘনার মোহনায় এসে যাত্রা বিরতি করে। এ সময় কোস্টগার্ড অভিযান চালিয়ে লঞ্চের কেবিনে লুকিয়ে রাখা 9টি ড্রাম উদ্ধার করে। পরে সেসব ড্রাম থেকে 1800 কেজি জাটকা জব্দ করা হয়। তবে ঘটনাস্থল থেকে কাউকে আটক করা যায়নি। জব্দ করা জাটকা এলাকার সাধারণ মানুষ, বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হয়। এদিকে একই সময় নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরার সময় রাজেশ্বর এলাকা থেকে 4 জেলেকে আটক করে নৌপুলিশ। পরে আটককৃতদের প্রত্যেককে 1 বছর করে কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। অনুকূল আবহাওয়া, চাষ উপযোগী অন্যান্য পারিপার্শ্বিকতায় নড়াইলে বোরোর আশাতীত ফলন হয়েছে। ধান কেটে ঘরে তোলা পর্যন্ত সবকিছু ঠিক থাকলে ফলন গত কয়েক বছরে রেকর্ড ছাড়িয়ে যাবে বলে ধারণা চাষিদের। তবে বাজারে ধানের দাম কম থাকার কারণে লাভ হবে কিনা তা নিয়ে শঙ্কায় রয়েছেন তারা। খায়রুল আলম রানার পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। নড়াইলে ফসলের মাঠ জুড়ে শুধু ধান আর ধান। যেদিকে চোখ যায় মাঠে মাঠে কাঁচা পাকা ধানের শীষের সোনালী হাতছানি। সার কীটনাশকের স্বাভাবিক সরবরাহ, অনুকূল আবহাওয়ার পাশাপাশি পোকামাকড়ের কম উপদ্রব থাকায় নড়াইলে এবার বোরোর বাম্পার ফলনের আশা করছেন চাষিরা। কিন্তু বাজারে ধানের উপযুক্ত দাম না থাকায় তাদের মাঝে হতাশা ভর করেছে। এ অবস্থায় ধানের ন্যায্য দাম নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা। গতবার যে ধান হয়েছিল আমরা প্রাকৃতিক একটা দুর্যোগ ছিল, সেই তুলনায় এবারে যে ধান হয়েছে এবারে কোনো দুর্যোগ হয়নি। খরা বছর মোটামুটি ধান অনেক ভালো হয়েছে। ফলন যা হয়েছে তাতে কৃষক খুশি, কিন্তু একটা কারণে কৃষকের মুখে হাসি নেই, সেটা হচ্ছে ধানের বাজার ভালো না। ধানের যে দাম আছে সর্বশেষ বেচা কেনার পরে দেখা যায় যে চালানোর পরে আসে না। জেলা কৃষি কর্মকর্তাও এবছর বোরোর বাম্পার ফলনের আশাবাদ ব্যক্ত করে স্বীকার করেন ধানের দাম নিয়ে শঙ্কায় রয়েছে কৃষকেরা। বোরো চাষের যে অনুকূল পরিবেশ এটা বিরাজমান ছিল, আমরাও মাঠে ঘাটে তৎপর ছিলাম, সেই হিসাবে বোরোর ফলন খুবই ভালো হবে বলে আমাদের প্রত্যাশা। কৃষি বিভাগ সূত্র মতে চলতি মৌসুমে 42,000 হেক্টর লক্ষ্যমাত্রার বিপরীতে নড়াইল জেলায় 41,500 হেক্টর জমিতে বোরোর আবাদ হয়েছে। সময় সংবাদ, নড়াইল। আবহাওয়া অনুকূলে থাকায় পাবনায় পেঁয়াজের বাম্পার ফলন হয়েছে আর ন্যায্য দাম পেয়ে খুশি কৃষকরা। জমি থেকে পেঁয়াজ উত্তোলন এবং বাজারজাতকরণে ব্যস্ত সময় পার করছেন তারা। কৃষি বিভাগ জানায় চলতি মৌসুমে বেড়া, সুজানগর, সাথিয়া ও ভাঙ্গুড়া সহ ফরিদপুর উপজেলার 9 উপজেলায় 48,250 হেক্টর জমিতে পেঁয়াজের আবাদ হয়েছে। পদ্মা, যমুনা ও চলনবিল ঘেরা এই অঞ্চলে বর্ষা মৌসুমে জমিতে পলি পড়ায় পেঁয়াজের উৎপাদন ভালো হয়েছে। চলতি বছর জেলায় 5,79,000 টন পেঁয়াজ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন কৃষি বিভাগ। আমি এবছর বর্তমানে 30 বিঘা জমি আবাদ করছি। আবাদ করে এবার লাভবান। অন্যান্য ফসলের চাইতে পেঁয়াজের বেশি লাভজনক, আমরা সেই জন্য পেঁয়াজে উদ্বুদ্ধ হয়ে পেঁয়াজের চাষে আমরা ঝুঁকে পড়ি। প্রতিদিন 300, 350, 400 টাকা আমরা রোজ পাই, তাতে আমাদের সংসার ভালোই চলে। সরকারি সংস্থাগুলোর যথাযথ নজরদারি না থাকায় চট্টগ্রামে একের পর এক পুকুর, দিঘি ও ডোবা ভরাট আর দখল করছে ভূমিদস্যুরা। ময়লা, আবর্জনা ও মাটি ফেলে এসব জলাশয় ভরাটের কারণে বর্ষায় নগরীতে সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা। এতে ব্যাহত হচ্ছে অগ্নি নির্বাপন ব্যবস্থা এবং নষ্ট হচ্ছে পরিবেশের ভারসাম্য। এজন্য রক্ষণাবেক্ষণের দায়িত্বে নিয়োজিত সংস্থাগুলোর মধ্যে সমন্বয়হীনতাকে দুষছেন সংশ্লিষ্টরা। আশরাফুল আলম মামুনের ছবি ও শফিকুল আলমের তথ্য নিয়ে ডেস্ক রিপোর্ট। কোনো ধরনের নিয়ম নীতির তোয়াক্কা না করেই নগরীর ঐতিহ্যবাহী এই আশকার দিঘির চারিদিক ভরাট করে দখল করছে স্থানীয় প্রভাবশালীরা। প্রথমে ময়লা আবর্জনা ফেলা হচ্ছে দিঘিতে, পরে রাতে মাটি ফেলে খুঁটি গেড়ে কৌশলে ধীরে ধীরে ভরাট করছে দিঘির বিভিন্ন অংশ। ভরাট করা অংশে গড়ে তোলা হচ্ছে ছোট ছোট বস্তিঘর, এমনকি সুযোগ বুঝে গড়ে উঠছে বহুতল ভবনও। আশকার দিঘির মতো একই অবস্থা নগরীর বলুয়ার দিঘি, সুলকবহরের মুন্সি পুকুর, উদ্যান পুকুর সহ অন্যান্য দিঘি এবং পুকুরের। দক্ষিণ পাড়ের ঘাটটা আয়না, সব মালগুলো বাইরের থেকে আয়না, এখানে পুকুরগুলো ভরাট করছে। বিভিন্ন ধরনের কাঁচরা ময়লা, বস্তি এলাকা তো কাঁচরা ময়লা সবাই ইচ্ছে মতো ফালা। এগুলা যদি একটু পরিষ্কার কিংবা ময়লা ফালা এগুলা বন্ধ করলে ভালো হয়। জলাশয়গুলো ভরাট করতে পরিকল্পিতভাবে ময়লা আবর্জনা ফেলায় একদিকে যেমন পানি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ছে, অন্যদিকে নষ্ট হচ্ছে পরিবেশের ভারসাম্য। পরিবেশ অধিদপ্তর চেষ্টা করছি যারা পুকুর ভরাটের চেষ্টা করছে তাদের বিরুদ্ধে ইনফোর্স করা এবং আইনের অধীনে তাদের এই ধরনের জলাশয় ভরাটের দায়ে
তাদেরকে ক্ষতিপূরণ ধার্য করা। তবে সিটি মেয়র জানালেন, পুকুর, দিঘি ও জলাশয় দখল এবং ভরাট রোধে সিটি কর্পোরেশন দায়ীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেবে। অবৈধ দখলদার এখানে স্থাপনা তৈরি করেছেন এবং যেগুলো ভরাট হয়ে গেছে এগুলোকে চিহ্নিত করে এগুলোর বিরুদ্ধে আমরা ক্রাশ প্রোগ্রামে নামবো। পরিবেশ অধিদপ্তরের তথ্য মতে, দখলের জন্য ভরাটের প্রক্রিয়া চলায় হুমকির মুখে রয়েছে নগরীর 20টির বেশি পুকুর, দিঘি ও ডোবা। জলাশয় সুরক্ষা আইনে এসব অপরাধের জন্য মাত্র 2 বছরের জেল ও সর্বনিম্ন 1 লাখ টাকা জরিমানার বিধান রয়েছে। সময় সংবাদ, চট্টগ্রাম। দর্শনার্থী শূন্য এসএমই মেলার প্রচার প্রচারণার অভাব আর আয়োজক কর্তৃপক্ষের গাফিলতি নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন ক্ষুদ্র উদ্যোক্তারা। এমনকি পণ্য প্রদর্শনীর যে উদ্দেশ্য নিয়ে মেলার আয়োজন, তাও এবার পূরণ হবে না বলে মনে করছেন তারা। পাশাপাশি এসএমই খাতের উন্নয়নে ব্যাংক ঋণের সুদের হার কমানোর সঙ্গে সরকারি নির্দিষ্ট শিল্প এলাকা তৈরিরও আহ্বান জানিয়েছেন উদ্যোক্তারা। তবে নির্দিষ্ট গণ্ডির বাইরে গিয়ে বহুমুখী পণ্য উৎপাদনে শিল্প উদ্যোক্তাদের প্রতি পরামর্শ দর্শনার্থীদের। জুবাইর ফয়সালের রিপোর্ট। একদিকে শুক্রবার, অন্যদিকে মেলার বাড়তি সময়, দুইয়ে মিলে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এসএমই মেলায় ক্রেতা দর্শনার্থীদের উপচে পড়া ভিড়ই প্রত্যাশা করেছিলেন ক্ষুদ্র উদ্যোক্তারা। কিন্তু বিধিবাম, মেলা প্রাঙ্গণে ঠিক তার বিপরীত চিত্র। দুপুর 12টার দিকেও মেলার 3টি প্যাভিলিয়নেই বেশ কিছু স্টল পাওয়া গেল বন্ধ অবস্থায়, যা প্রমাণ দিচ্ছে আয়োজক প্রতিষ্ঠান এসএমই ফাউন্ডেশনের চরম অব্যবস্থাপনার। উদ্যোক্তারা বলছেন, প্রথমে মেলার সময়সীমা ছিল বৃহস্পতিবার পর্যন্ত, কিন্তু পরে তা 2 দিন বাড়ানো হলেও সে সম্পর্কে সরকারিভাবে চালানো হয়নি প্রচার প্রচারণা। স্বাভাবিকভাবেই ক্ষুব্ধ উদ্যোক্তাদের দাবি, এসএমই খাতের উন্নয়নে দৃষ্টিভঙ্গির পরিবর্তন দরকার সরকারের। যতটুকু আশা করেছিলাম ততটুকু যায়নি মেলাটা, কাস্টমার কম আসছে, মেলা অর্গানাইজেশনটা একটু পোর। নিজস্ব জায়গার একটা অভাব আছে, প্রোডাকশন ক্যাপাসিটি যখন বৃদ্ধি পায় তখন সে আর জায়গা পান না। যদি গভর্নমেন্টের তরফ থেকে কোনো শিল্প প্লট তাদেরকে দেওয়া হতো, সত্যিকারের ভালো উদ্যোক্তাদেরকে, তখন তারা অবশ্যই এটার ক্ষেত্রে অনেক বেশি ভূমিকা রাখতে পারত। তবে ক্রেতা আকর্ষণ বাড়াতে ব্যতিক্রমী বহুমুখী পণ্য উৎপাদন করতে উদ্যোক্তাদের প্রতি পরামর্শ দর্শনার্থীদের। পাশাপাশি ঋণ পাওয়ার প্রক্রিয়া আরো সহজ করতে সরকারি উদ্যোগ দরকার বলেও মত তাদের। সাধ্যের মধ্যে আছে দামগুলো, মোটামুটি ঘুরে দেখলাম ভালোই, কিন্তু লোকজন মনে হচ্ছে একটু কম, আরো বেশি হলে হয়তো ভালো হতো। আমাদের যেটা দরকার, গ্রামে গঞ্জে বহু উদ্যোক্তা, মহিলা বলেন পুরুষ বলেন, ছড়িয়ে ছিটিয়ে আছে, যেটা আপনি চিন্তা করতে পারবেন না। তাদেরকে মার্কেটিং চ্যানেলে নিয়ে আসা, ব্যাংকিং চ্যানেলে নিয়ে আসা, এইগুলো যদি করতে পারা যায়, বাংলাদেশে কোনো মহিলা বসে থাকবে না। 183টি ক্ষুদ্র ও মাঝারি শিল্প প্রতিষ্ঠান তাদের উৎপাদিত পণ্য নিয়ে মেলায় অংশ নিয়েছে। প্রতিদিন সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত মেলায় আসতে পারবেন দর্শনার্থীরা। জুবাইর ফয়সাল, সময় সংবাদ, ঢাকা। দর্শক, এসএমই মেলার শেষ দিন আজ। এই মুহূর্তে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত মেলা প্রাঙ্গণে আছেন সহকর্মী মোস্তফা মাহবুব। বিস্তারিত জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মাহবুব, ইমতিয়াজ, আসলে কিছুক্ষণ আগে যে রিপোর্টটি আপনারা দর্শক দেখলেন, সেই রিপোর্টটিতে আমরা যেমন দেখলাম যে আসলে ক্রেতা দর্শনার্থীদের উপস্থিতিতে যে জমজমাট একটি মেলা গড়ে ওঠার কথা বা জমে ওঠার কথা, সেই রকম কিন্তু আসলে ক্রেতা দর্শনার্থীর উপস্থিতি কিন্তু আজও এই মেলার শেষ দিন সকালেও কিন্তু আমরা দেখতে পাইনি। তবে একটু বলে রাখি যে এই মেলায় কিন্তু যে সমস্ত পণ্য সামগ্রী আছে বা যে স্টলগুলো আছে, সেগুলো কিন্তু সবই আমাদের বাংলাদেশেই তৈরি এবং বাংলাদেশি উদ্যোক্তাদের বা দেশীয় পণ্য কিন্তু এখানে তৈরি। দর্শক, আমরা একটু দেখাতে চাই আমার পাশে যে স্টলটি আছে, এখানে আসলে বিভিন্ন রকমের পণ্য আমরা এখানে দেখতে পাবো। মূলত আসলে দেশীয় কাঁচামাল এবং দেশীয় উদ্যোক্তাদের এবং দেশীয় যে কারুকাজ, সেগুলোর কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি। এবং এই এসএমই মেলা, এবারে যে এসএমই মেলা এবং বেশ বড় পরিসরে হচ্ছে, বলা হচ্ছে যে এবার চতুর্থবারের মতো যে মেলা আয়োজন করা হয়েছে, বেশ বড় পরিসরেই কিন্তু হচ্ছে যে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের সামনে যে ফাঁকা জায়গাটি, সেই ফাঁকা জায়গাটিতেই কিন্তু এই মেলার আয়োজন করা হয়েছে। এবং আমরা দেখেছি যে আসলে বিভিন্ন ধরনের পণ্য, যেগুলো সাধারণত ক্ষুদ্র এবং মাঝারি খাতের যে উদ্যোক্তা আছেন, সেই উদ্যোক্তাদের তৈরি করা বিভিন্ন ধরনের পণ্য কিন্তু এখানে প্রদর্শিত হচ্ছে। এবং এখান থেকে কিন্তু দর্শনার্থী বা ক্রেতা যারা
আছেন তারা কিন্তু তাদের পছন্দসই যে পণ্যটি সেটি কিন্তু কিনতেও পাচ্ছেন। এবং আরো বলা হচ্ছে যে আসলে যেহেতু সরাসরি উদ্যোক্তারাই এখানে অংশ নিয়েছেন এবং যারা উদ্যোক্তা পর্যায়ে যারা এসব পণ্য তৈরি করেন সেই সব পর্যায়ে থেকেই যেহেতু এখানে অংশগ্রহণকারীরাই যেহেতু এখানে স্টলগুলি দিয়েছেন, তার ফলে আসলে এইসব পণ্যের দামও কিন্তু অনেকটাই সস্তায় কিন্তু এখানে পণ্য পাচ্ছেন বলেও আমরা কিন্তু জানতে পেরেছি। এখানে আসলে এই মেলায় আয়োজন করেছে আসলে এসএমই ফাউন্ডেশন। সো এসএমই ফাউন্ডেশনের একজন কর্মকর্তা আমার সঙ্গে আছেন, তার কাছে একটু জানতে চাই যে এবারের যে মেলা সেই মেলার আসলে তাদের প্রত্যাশা যা ছিল, যেহেতু আজকে মেলার শেষ দিন, এই কয়দিনে আসলে তাদের প্রত্যাশা অনুযায়ী তারা কতটুকু পেয়েছেন? হ্যাঁ, অবশ্যই ভালো, কারণ প্রতি বছর আমরা জাতীয় এসএমই মেলা আয়োজন করে থাকি। এবার ৭৪ বারের মতো আমরা আয়োজন করছি। এবারে পরিধি অন্যবারের তুলনায় একটু বেশি। আমরা সাধারণত দেখি যে আমাদের যে পণ্যগুলো আছে সেগুলোতে আমরা আসলে উন্নত বিশ্বের বা আধুনিক যেসব পণ্য আমরা দেখি সেই রকম পণ্যের সাথে আসলে আমাদের পণ্যগুলোর একটা মানের পার্থক্য থেকে যায়। তো এই আমাদের পণ্যের মান বাড়ানোর ক্ষেত্রে এসএমই ফাউন্ডেশনের পক্ষ থেকে আপনারা কোনো উদ্যোগ নিয়েছেন কিনা? হ্যাঁ, অবশ্যই। এসএমই ফাউন্ডেশনের একটা ক্যাপাসিটি বিল্ডিং উইং আছে, ট্রেনিং প্রোগ্রাম। যে ট্রেনিং প্রোগ্রাম তারা বিভিন্ন বিষয়ের উপর স্কিল ডেভেলপ করে থাকে। আমরা এই অর্থ বছরে 105টা ট্রেনিং এর ব্যবস্থা করেছি। সেখানে উৎপাদনমুখী ট্রেনিং, তারপরে বিভিন্ন ম্যানেজমেন্ট, মার্কেটিং, এরকম বিভিন্ন বিষয়ে ট্রেনিং আছে। এবং সেক্টর যদি বলতে চাই, এরকম হ্যান্ডিক্রাফট, ফ্যাশন ডিজাইন, অ্যাগ্রো। এখানে তো আসলে বিভিন্ন ধরনের পণ্য আমি দেখতে পেলাম কিছুক্ষণ আগে, আমি একটু ঘুরে দেখছিলাম। তো এখানে আসলে অনেক পণ্যই আমরা দেখেছি যেগুলো আসলে বিশ্বমানের। তো সেই পণ্যগুলোকে আসলে আন্তর্জাতিক বিশ্বে প্রমোট করার জন্য আপনারা কি করছেন? হ্যাঁ, কারণ আমাদের এই যে এসএমই মেলাটা, এই মেলার যে যদি উদ্দেশ্য আমি বলতে চাই এক লাইনে, সেটা আমি বলবো যে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে যারা মাইক্রো, ক্ষুদ্র, মাঝারি শিল্পর যারা উদ্যোক্তা কর্তৃক উৎপাদিত পণ্যের যে প্রসার, বিক্রয় এবং স্থানীয় আন্তর্জাতিক বাজার সম্প্রসারণই কিন্তু এই মেলার মুখ্য উদ্দেশ্য। আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, কথা বলছিলাম আমরা, আসলে আমি এই পিছনটা একটু দেখাতে চাই আপনাদেরকে। এদিকে বেশ কিছু স্টল কিন্তু এখানে আছে। এই মেলা কিন্তু আজকেই শেষ হয়ে যাবে। এই মেলা আজকেই শেষ হয়ে যাবে এবং আজকে রাত 9টা পর্যন্ত কিন্তু দর্শনার্থীরা এই মেলায় পরিদর্শন করতে পারবেন। তো এই ছিল আসলে আমার কাছে এই মেলার সর্বশেষ তথ্য। দর্শক, বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে চলা এসএমই মেলার শেষ দিন আজ, আর সেখানকার খবরাখবর জানাতে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন সহকর্মী মোস্তফা মাহবুব। চলে যাচ্ছি পরের খবরে। বাংলাদেশে পর্যটন একটি সম্ভাবনাময় খাত হলেও বাজেটে এ খাতে বরাদ্দ কম থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন। গতকাল বিকেলে রাজধানীর একটি হোটেলে 13তম ঢাকা আন্তর্জাতিক পর্যটন মেলা 2016 উদ্বোধন অনুষ্ঠানে তিনি কথা বলেন। তিনি বিভিন্ন প্রতিবন্ধকতা সত্ত্বেও কক্সবাজার সহ দেশের অন্যান্য পর্যটন এলাকার উন্নয়নে বিভিন্ন পদক্ষেপের কথাও জানান তিনি। 2016 সালকে পর্যটন বর্ষ হিসেবে ঘোষণা করা হলেও প্রচারণায় নেই উল্লেখযোগ্য কোনো পদক্ষেপ। একই সঙ্গে এ খাতের প্রতি অন্যান্য মন্ত্রণালয়েরও নেই তেমন কোনো আগ্রহ। অনেকটা ক্ষোভের সাথে এই কথাগুলো বলছিলেন বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন 13তম ঢাকা আন্তর্জাতিক পর্যটন মেলা 2016 উদ্বোধন অনুষ্ঠানে। তিনি আরো বলেন, বাংলাদেশে থাকা বিভিন্ন প্রাকৃতিক সৌন্দর্য দেখতে বিভিন্ন দেশের পর্যটকদের আগ্রহ রয়েছে। এমনকি বিভিন্ন অচেনা দেশ থেকে অনেক পর্যটক এদেশে আসেন বলেও জানান তিনি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী 2016 সালকে ট্যুরিজম বর্ষ হিসেবে ঘোষণা করেছেন, কিন্তু অর্থ মন্ত্রণালয় কিছুতে অর্থ ছাড় করতে রাজি নয়। তারা বোঝেনি না যে ক্যাম্পেইন করতে পয়সা লাগে। কক্সবাজারের বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করা হচ্ছে এবং যাতে সরাসরি ফ্লাইট সেখানে আসতে পারে এবং চিটাগাং থেকে কক্সবাজার যেতে যে কষ্ট হয় সেটাকে দূর করার জন্য ইতিমধ্যে আমরা 4 লেনের কাজ হাতে নিয়েছি। কম খরচে বিভিন্ন ট্যুর প্যাকেজ নিয়ে মেলাতে অংশ নিয়েছে বিভিন্ন ট্যুর অপারেটর প্রতিষ্ঠান। বাংলাদেশে আমাদের যে ট্যুরিজম বোর্ড যে ফেস্টিভ্যালটা করে সেটা সবার জন্য অনেক সুবিধা, এজন্যই যে কারণ অনেক কম খরচেই সবাইকে বাইরে যাওয়ার জন্য সুযোগ করে দেওয়া হয়। এই বার্তাটা নিয়ে আমরা বুঝতে চাই সবার কাছে যে আপনাকে এখানে যাওয়ার জন্য আমরা এনকারেজ করতেছি। এই জন্য আমরা বিভিন্ন মেলাগুলোতে এবং ট্রাভেল শোগুলোতে অ্যাটেন্ড করে থাকি দেশে এবং দেশের বাইরে। দেশের বাইরে ভ্রমণের ব্যাপারে যাদের আগ্রহ রয়েছে তাদের জন্য মেলায় থাকছে কম খরচে বিভিন্ন প্যাকেজ। এই মেলাগুলোতে আসলে তারা বিভিন্ন অফারগুলো জানতে পারে। আর মেলাতে আমাদের অনেক ফরেন পার্টনার্সরা আছে যারা আমাদের সাথে জয়েন করতেছে। Nepal is a beautiful country and people still have the perception that the earthquake has affected Nepal, but everything is fine.
শুক্রবার থেকে শুরু হওয়া এই মেলা চলবে সোমবার পর্যন্ত, আর দর্শনার্থীদের জন্য খোলা থাকছে সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত। ইমতিয়াজ আহমেদ, সময় সংবাদ, ঢাকা। দর্শক দেখছিলেন আমার করা একটি প্রতিবেদন। 4 দিনের পর্যটন মেলার দ্বিতীয় দিন আজ রাজধানীর সোনারগাঁও হোটেলে আয়োজিত এ মেলায় আছেন সহকর্মী কামরুল হাসান সবুজ। বিস্তারিত জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। কামরুল, এই 4 দিনব্যাপী মেলা গতকালকে শুরু হয়েছে এবং শেষ হবে সোমবার। তো আজকে দ্বিতীয় দিনের মেলা শুরুর সকাল 10টা থেকে কিন্তু আমরা দেখেছি এখানে পর্যটক আকর্ষণের যে মেলাটা আয়োজন করেছে সেই মেলাতে কিন্তু যারা পর্যটন পিপাসু মানুষ কিন্তু এখানে আসছেন এবং তারা বিভিন্ন বিষয় সম্পর্কে কিন্তু খোঁজ খবর নিচ্ছেন। তো এই মেলাতে আমরা কিন্তু যেটা আমার চোখে পড়েছে এবং যেটা আমি দেখেছি মেলাতে, যে বিদেশি স্পট এবং বিদেশি স্পটগুলোকে যেভাবে হাইলাইট করা হয়েছে সেইভাবে কিন্তু দেশের বিভিন্ন যে আকর্ষণীয় পর্যটন কেন্দ্র আছে, পর্যটন স্পট আছে, সেই স্পটগুলোতে কিন্তু সেইভাবে হাইলাইট করা আমার চোখে পড়েনি। এবং আমি বেশ কয়েকজনের সাথে কথাও বলেছি, তারাও কিন্তু এমনটাই বলেছেন যে দেশের ভেতরের যে স্পটগুলো আছে সেই স্পটগুলোকে আরো সুন্দরভাবে তুলে ধরা যেত, আরো সুন্দরভাবে ভিজুয়ালের মাধ্যমে তুলে ধরা যেত। এবং এখানে কিন্তু যে বিভিন্ন ধরনের টুরিস্ট রিলেটেড যে বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান আছে, প্রায় 50টির মতো প্রতিষ্ঠান এখানে অংশ নিচ্ছে এবং এই প্রতিষ্ঠানের কিন্তু যে এয়ারলাইন্স থেকে শুরু করে হোটেল মোটেল রিসোর্ট, তারা কিন্তু তাদের জায়গা থেকে তাদের ব্যবসাকে প্রমোট করার জন্য যে ধরনের সুযোগ সুবিধা সেই সুযোগ সুবিধা দিচ্ছেন। অর্থাৎ কোথাও 50% ছাড়, কোথাও 20% ছাড়, কোথাও সেই থাকা সহ বা অন্যান্য যে বিভিন্ন ধরনের সুযোগ আছে সেই সুযোগ সুবিধাগুলো কিন্তু তারা দিচ্ছেন। এবং এখানে যে ভিজুয়াল প্রেজেন্টেশনের কথা কিন্তু অনেকে বলছেন যে আমরা যে ট্যুর সম্পর্কে বা বিভিন্ন স্পট সম্পর্কে জানবো, সেই স্পটের সবকিছুই যদি আমাদেরকে একটু ভিজুয়ালি যদি প্রেজেন্টেশন করে দেখানো যেত তাহলে হয়তো আমরা আরেকটু সেই স্পট সম্পর্কে আগ্রহ হতো এবং সেই স্পটে যাওয়ার জন্য যে আমরা পরবর্তী প্ল্যান করতে পারতাম। তো সেই জায়গাতে কিন্তু আন্তর্জাতিক একটি পর্যটন মেলা হিসেবে কিন্তু সেই জায়গাগুলো পর্যটন পিপাসু মানুষ অর্থাৎ পর্যটকরা কিন্তু সেই জায়গাটা প্রত্যাশা করতেই পারেন। তো আমরা এই মেলা চলবে রাত 8টা পর্যন্ত এবং মেলার প্রবেশ ফি কিন্তু নির্ধারণ করা হয়েছে 25 টাকা। তো এই মেলাতে এসে টুরিস্ট স্পট সম্পর্কে কিন্তু অনেক কিছু সম্পর্কে অনেক বিষয় কিন্তু এখানে এসে মানুষজন জানতে পারছে। তো ইমতিয়াজ, এই ছিল এই মুহূর্তে সর্বশেষ। ইমতিয়াজ, 4 দিনের পর্যটন মেলার দ্বিতীয় দিন আজ রাজধানীর সোনারগাঁয়ে চলায় মেলার খবরাখবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী কামরুল হাসান সবুজ। চলে যাচ্ছি পরের খবরে। বিশ্বের সবচেয়ে বড় সাইবার আক্রমণ এবং বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ থেকে অর্থ চুরির ঘটনায় রাজসাক্ষী হতে পারেন ফিলিপিন্সের আরসিবিসি ব্যাংকের জুপিটার শাখার ব্যবস্থাপক মায়া সান্তোস দেগুইতো। সংবাদ মাধ্যম ব্লুমবার্গের গবেষণায় উঠে এসেছে এমন তথ্য। ব্লুমবার্গ বলছে অপরাধীদের ধরিয়ে দিতেও রাজসাক্ষীর ভূমিকা পালন করতে পারেন তিনি। এদিকে শুক্রবার এক সাক্ষাৎকারে মায়ার আইনজীবী ফার্নিন্দান্ত টোপাকিও জানিয়েছেন ফিলিপিন্সের সরকারের কাছে নিরাপত্তা চাইতে পারেন মায়া। তিনি আরো বলেন ফিলিপিন্স সরকারকে ঘটনার শেষ পর্যন্ত নিয়ে যেতে সাহায্য করতে চান মায়া। মায়ের বিরুদ্ধে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে $8.10 কোটি ফিলিপিন্সের রিজাল কমার্শিয়াল ব্যাংক কর্পোরেশনে পাওয়ার পর এ অর্থ বাংলাদেশের অনুরোধের পরও ছাড় করে দেওয়ার অভিযোগ রয়েছে। এছাড়া অর্থ পাচারে ব্যবহৃত ভুয়া অ্যাকাউন্ট খোলার সাহায্য করারও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। মানি লন্ডারিং প্রতিরোধে এক্সিম ব্যাংকের কুমিল্লা অঞ্চলের শাখা ব্যবস্থাপকদের প্রতি সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানিয়েছেন ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী ডক্টর মোহাম্মদ হায়দার আলী মিয়া। গতকাল কুমিল্লার বার্ডে দিনব্যাপী ত্রৈমাসিক ব্যবসা উন্নয়ন সম্মেলন 2016 অনুষ্ঠানে এ আহ্বান জানান তিনি। এ সময় এই অঞ্চলে এক্সিম ব্যাংকের শাখা কর্মকর্তাদের এটিএম বুথ পরিচালনায় সতর্ক থাকার পরামর্শ দেন তিনি। অনুষ্ঠানে ব্যাংকের উপ ব্যবস্থাপনা পরিচালক এম সিরাজুল ইসলাম, সিরাজ হক এবং হুমায়ুন কবির সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় শাখা ব্যবস্থাপকদের নিষ্ঠা ও সততার সাথে ব্যাংকিং কার্যক্রম পরিচালনার আহ্বান জানান ডক্টর মোহাম্মদ হায়দার আলী। গেল সপ্তাহে বিভিন্ন মন্ত্রী, ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা দেশের অর্থনীতি নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন। আর এসব বক্তব্য নিয়ে আমাদের এবার আয়োজন, চলুন দেখে নেই এক নজরে। Cybersecurity is also an essential part to implement Digital Bangladesh. ডিজিটাল বাংলাদেশ গড়ার পেছনে সাইবার নিরাপত্তা একটি উল্লেখযোগ্য বিষয়। তাই সাইবার নিরাপত্তা নিশ্চিত করতে আমরা বিভিন্ন পদক্ষেপ নিচ্ছি। এর মধ্যে সাইবার বিষয়ক আইন ছাড়াও নিরাপত্তা নিশ্চিত করতে নতুন নতুন প্রযুক্তি ও সফটওয়্যার ব্যবহার করা হচ্ছে।
এছাড়া প্রযুক্তি খাতে দেশকে উন্নত করতে গাজীপুর ও যশোরে হাইটেক পার্ক নির্মাণ করা হচ্ছে। সাইবার নিরাপত্তা নিশ্চিত ও এ সংক্রান্ত অপরাধ দমনে আইসিটি বিভাগ বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে। কোটি কয়েক লোকের স্বার্থ সংরক্ষণের জন্য আমি কোটি কোটি মানুষের জীবন বিপন্ন করতে পারি না। আজকে আপনারা দেখাচ্ছেন চামড়া পচে যাচ্ছে, সরকার প্রস্তুত নয়। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে চাই, আমরা 40 থেকে 60টি মিল কারখানা চালু করার মতো অবস্থানে আমরা এখন রয়েছি। আমি বলতে চাই ইমিডিয়েটলি হাজারীবাগ থেকে কারখানা সরাতে হবে, এর কোনো বিকল্প নেই। অর্থনীতি দ্রুত এগিয়ে যাওয়ায় আগামী বাজেটের আকার বেশ বড় হবে, যার পরিমাণ হবে 3,40,000 কোটি টাকা। এ বাজেটে অনেক নতুন উপাদান থাকবে। বড় প্রকল্প বাস্তবায়নে গুরুত্ব দেওয়া হবে বেশি। এক্ষেত্রে আমার প্রস্তাব থাকবে মেগা প্রকল্প বাস্তবায়নের জন্য পৃথক বাজেট করা। বাজেটের অর্থ সংস্থানের জন্য দেশি বিদেশি উৎস থেকে ঋণ দরকার হবে, তবে বৈদেশিক রিজার্ভের পরিমাণ ভালো হওয়ায় ঋণ পেতে সুবিধা হবে। এছাড়া 2016 সালে ভ্যাট আইন ও 2017 সালে শুল্ক আইন কার্যকর হলে ব্যবসায়ীরা অনেক সুফল পাবে। রমজান মাসে দ্রব্য মূল্য স্থিতিশীল রাখতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সারা দেশব্যাপী তদারকি কার্যক্রম পরিচালনা করবে এবং কেউ যদি এখানে ভোক্তাদের অধিকার ক্ষুণ্ণ করার চেষ্টা করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। আমরা সর্বাত্মক পদক্ষেপ গ্রহণ করেছি টাকা ফিরিয়ে আনবার জন্য, এবং সে দেশগুলো বিশেষ করে ফিলিপাইন এবং শ্রীলঙ্কা তারা সর্বতভাবে তাদের সমস্ত সংস্থা আমাদেরকে সহযোগিতা করছে। সর্বশেষ যে শুরু হয়েছে কদিন আগে, ইনক্লুডিং আমাদের উপরে যে আক্রমণ হলো নেভা ব্যাংক মনে করি, সেগুলোর ফলে আমরা নতুন একটা এরিয়ায় প্রবেশ করছি এই বিষয়ে। এবং বর্তমান যে আইন কানুনগুলো আছে এটা বোধ হয় যথেষ্ট হবে না, আরও শক্ত, আরও প্রযুক্তি নির্ভর, আরও তড়িৎ বা ক্ষিপ্র ব্যবস্থা গড়ে তুলতে হবে। আমাদের সরকার পুরোপুরি কোঅপারেট করবে। আর আমাদের কারো বিরুদ্ধে স্পেসিফিক্যালি কিছু আসে, আমাদের আইন কানুন আছে, আমরা তো অবশ্যই এটা দেখব। ফিলিপাইনের চলমান সিনেট তদন্ত কার্যক্রমের উপর বাংলাদেশ সরকারের যথেষ্ট আস্থা রয়েছে। অর্থ পাচারের এই ঘটনাকে সিনেট বেশ গুরুত্বের সাথেই নিয়েছে। এজন্য আমরা সিনেটরদের কাছে কৃতজ্ঞ। বিশেষ করে সিনেটর উসমেনা, তেওফিস্তো ও রেক্টো আমাদের এই ঘটনায় বেশ সাহায্য করেছেন, যা অব্যাহত থাকলে পাচার হয়ে যাওয়া পুরো অর্থই আইনি প্রক্রিয়া মেনে বাংলাদেশ ফেরত পাবে বলে আশা করছি। আমরা জোর দিয়েই বলতে পারি, আমাদের সিস্টেমে কোনো হ্যাক হয়নি। ব্যাংকগুলোর দায়িত্ব আর সুইফটের দায়িত্বের মধ্যে যথেষ্ট পার্থক্য রয়েছে। এর দায়ভার সুইফট কোনোভাবেই নিতে পারে না। এই ঘটনার দায়ভার অবশ্যই সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে নিতে হবে। এবার গেল সপ্তাহের পুঁজিবাজারের খবর। সূচকের ঊর্ধ্বমুখী এবং লেনদেনের নিম্নমুখী প্রবণতার মধ্য দিয়ে গেল সপ্তাহে কার্যক্রম শুরু করে ঢাকা স্টক এক্সচেঞ্জ। সপ্তাহের মাঝামাঝিতে কমলেও শেষ দিকে বাড়ে সূচক এবং লেনদেনের পরিমাণ। সপ্তাহ শেষে লেনদেন বাড়ে 59,45,00,000 টাকা, সূচক বাড়ে 64 পয়েন্ট। সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ডিএসইতে লেনদেন হয় 373,98,00,000 টাকা, যা এর আগের সপ্তাহের শেষ কার্যদিবসের চেয়ে 38,94,00,000 টাকা কম। এদিন সূচক ছিল 4,379 পয়েন্ট। সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস লেনদেন বেড়ে দাঁড়ায় 490,39,00,000 টাকায়। এদিন সূচক ছিল 4,431 পয়েন্ট। তৃতীয় কার্যদিবস লেনদেন কমে পৌঁছায় 317,84,00,000 টাকায়। এদিন সূচক ছিল 4,409 পয়েন্ট। লেনদেন এবং সূচকের এ পরিমাণ পুরো সপ্তাহের মধ্যে সর্বনিম্ন। চতুর্থ কার্যদিবস কিছুটা বাড়ে লেনদেন এবং সূচকের পরিমাণ। পঞ্চম এবং শেষ কার্যদিবস লেনদেন বেড়ে দাঁড়ায় 433,43,00,000 টাকা। এদিন সূচক ছিল 4,443 পয়েন্ট। সূচকের এ পরিমাণ পুরো সপ্তাহের মধ্যে সর্বোচ্চ। গেল সপ্তাহে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে 173টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, কমেছে 129টির এবং অপরিবর্তিত ছিল 25টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের দাম। গেল সপ্তাহে শেয়ারের দাম বাড়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে শীর্ষে ছিল ইবনে সিনা প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, সামিট অ্যালায়েন্স পোর্ট, ন্যাশনাল হাউজিং ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টস এবং জিএসপি ফিন্যান্স কোম্পানি। অন্যদিকে শেয়ারের দাম কমা প্রতিষ্ঠানগুলোর মধ্যে ড্রাগন সোয়েটার অ্যান্ড স্পিনিং, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, ব্যাংক এশিয়া, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক এবং আরামিদ সিমেন্ট উল্লেখযোগ্য। ঈশিতা ব্রহ্ম, সময় সংবাদ, ঢাকা। এবার দেশে বাইরের অর্থ বাণিজ্যের খবর। আমদানি করা খুচরা পণ্য অনলাইনে কেনার ক্ষেত্রে মূল্য সংযোজন কর এবং ভোক্তা কর আরোপ করেছে চীন সরকার। দেশটির কর অধিদপ্তর জানিয়েছে, দেশের অভ্যন্তরে এবং বাইরে ই কমার্স বাণিজ্য আরো প্রসারে খুচরা বিক্রেতা ও আমদানিকারকদের মধ্যে প্রতিযোগিতা বাড়াতেই এ ধরনের উদ্যোগ নিয়েছে চীন সরকার। তাই এখন থেকে আমদানি করা পণ্য অনলাইনে কিনলে স্বল্প কর আদায় করে
পার্সেল করে পাঠিয়ে দেওয়া হবে না। এমনকি আমদানি করা পণ্যে যে পরিমাণ কর আদায় করা হবে, দেশের বাইরে থেকে অনলাইনে পণ্য কিনলেও পণ্য বিশেষ একই পরিমাণ কর আদায় করা হবে। 2016 সালে দেশের বাইরে চীনের ই-বাণিজ্যের পরিমাণ 6.5 ট্রিলিয়ন ইউয়ান ছাড়াবে বলে জানিয়েছে দেশটির বাণিজ্য মন্ত্রণালয়। আগামী সোমবারের মধ্যে ব্রিটেনে অবস্থিত টাটা স্টিলের প্ল্যান্টটি বিক্রির আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন ভারতের টাটা স্টিল কর্তৃপক্ষ। সম্প্রতি প্রতিষ্ঠানটির বিজনেস সেক্রেটারি সাজেদ জাভিদ জানিয়েছেন, কয়েকটি প্রতিষ্ঠান ব্রিটেনের প্ল্যান্টটি কিনতে আগ্রহী। এর মধ্যে লিবার্টি স্টিলের বিষয়টি প্রাধান্য দেওয়া হতে পারে বলে জানান তিনি। চীনের সস্তা স্টিলের দাপটে ব্রিটেনের পুরো স্টিল ইন্ডাস্ট্রি হুমকির মুখে পড়ায় টাটা স্টিলের প্ল্যান্টটি বিক্রির সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। এই সিদ্ধান্তের কারণে হুমকির মুখে পড়েছে ব্রিটেনের টাটা স্টিল ইন্ডাস্ট্রিতে কর্মরত অনেক ব্রিটিশ নাগরিকের কর্মসংস্থান। জ্বালানির বাজারে যে কোনো মূল্যে আগের অবস্থানে ফিরে যাবে ইরান। পশ্চিমা নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পর এ ব্যাপারে আশা প্রকাশ করেছে দেশটির পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জাফরি। ইরানে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সাথে বৈঠকে তিনি আরো বলেন, নিষেধাজ্ঞা থাকায় বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে ইরানের তেল এবং গ্যাস খাত। বিশ্ববাজারে জ্বালানি তেল রপ্তানিতে আগের অবস্থানে ফিরে যেতে সব দেশের সাথে স্থিতিশীল সম্পর্ক রেখেই সামনে এগিয়ে যাওয়ার পরিকল্পনা তেহরানের। আগামী 17 এপ্রিল ওপেক সদস্যভুক্ত এবং ওপেক বহির্ভূত দেশগুলোর জ্বালানি তেলের উত্তোলন এবং রপ্তানি বিষয়ে বৈঠক হওয়ার কথা রয়েছে। এ বৈঠকে সিদ্ধান্ত হতে পারে জ্বালানি উত্তোলক দেশগুলোর দৈনিক সর্বনিম্ন কত ব্যারেল তেল উত্তোলন করলে বিশ্বের জ্বালানি বাজার কিছুটা স্থিতিশীল হবে। আবারও জানিয়ে দিচ্ছে সময় বাণিজ্যের শিরোনামগুলি। বাংলা নববর্ষকে বরণ করে নিতে ব্যাপক প্রস্তুতি, মঙ্গল শোভাযাত্রার আয়োজনের পাশাপাশি চলছে বৈশাখী কেনাকাটা। রাজধানীর পাইকারি বাজারে কয়েক দফা বেড়েছে লবণের দাম, চালের দর স্থিতিশীল থাকলেও কমতির দিকে আদা, রসুন ও পেঁয়াজের বাজার। এবং আবহাওয়া অনুকূলে থাকায় নড়াইলে বোরোর বাম্পার ফলন, বাজারে ধানের দাম কম হয় লাভ নিয়ে শঙ্কা কৃষকদের। এছাড়া সময় বাণিজ্যে যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ.tv আর সঙ্গে থাকুন সময়ের।